আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আপনাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? কোনো প্রবলেম আছে কি? হ্যালো? না স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। আমরা আজকে পড়াবো বল, কাজ, ক্ষমতা, শক্তি। মূলত অধ্যায়টার নাম ছিল কাজ, ক্ষমতা, শক্তি। কিন্তু এখানে আমরা বলটাকে টেনে এনেছি। কেন? কারণ হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তির সঙ্গে বল, আরো কিছু রাশি, সময়, তারপর দূরত্ব, বেগ এগুলো জড়িত আছে। সময়, দূরত্ব, বেগ ইজি, এটা আপনারা বুঝেন, এজন্য অধ্যায়ের নাম লিখিনি। যদিও সময়, দূরত্ব, বেগ সম্পর্কে আমরা ধারণা দিব, কিন্তু বলটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। এই জন্য আমি বলকে আলাদাভাবে টপিকে লিখেছি। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারেন বলের একক কি? নিউটন। নিউটন। ওজনের একক কি? ওজন? নিউটন। নিউটন। তাহলে বুঝতে পারছেন যে বল আর ওজন একই জিনিস। আমরা একটু ঢুকি ভিতরে। বল, কাজ, ক্ষমতা, শক্তি। তাই আমরা একদম ভিতরে ঢোকার আগে কিছু মৌলিক একক সম্পর্কে জেনে নিই। আমরা তো জানি অনেকগুলো মৌলিক একক আছে। সেটা আছে, যেমন এর মধ্যে তিনটা হচ্ছে সময় ব্যবহৃত। কোন তিনটা? দৈর্ঘ্য, ভর, সময়। MLT, এম ফর মাস, লিখি মৌলিক একক। মৌলিক অনেক আছে, আমি তিনটা লিখছি ইম্পর্টেন্ট। যারা মাত্রা তৈরিতে মাত্রা সমীকরণ ব্যবহৃত। এক নম্বর হচ্ছে ভর, এটার মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, ইংরেজি হচ্ছে মাস। দুই নাম্বার হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য বা দূরত্ব একই। এটাকে প্রকাশ করা হয় এল দি, এল, এল ফর লেংথ। আর একটা হচ্ছে কি? সময়। সময়কে টি দিয়ে সূচিত করা হয়, টি ফর টাইম। এই তিনটা মৌলিক একক দিয়ে এই যে দৈর্ঘ্য, বল, কাজ, ক্ষমতা, শক্তি, এই সবগুলো একক, সবগুলো একক এর দিয়ে তৈরি করা হয়। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য তিনটা আগে লিখে দিলাম। মাত্রা MLT। এখন আমরা পদার্থবিজ্ঞানের বেসিকে চলে যাই। অনেকগুলা রাশির প্রতীক, সংকেত, একক, এগুলো আমরা একটু জেনে নিই এবং সংজ্ঞাও জেনে নিই। সংজ্ঞা তো লিখবো না বোর্ডে, জাস্ট বুঝবো জিনিসটা কি। সংজ্ঞা তো আসবে না প্রিলিতে, তার সংজ্ঞা লিখতে আসবে না। আমরা একটা ছক আঁকি খাতায়। লেখেন রাশি, প্রতীক, একক, সম্পর্ক। ঠিক আছে? আচ্ছা,
মৌলিক তিনটা আগে লিখি, যদিও মৌলিক তিনটা আমরা জানি, তারপরও লিখতে হয়, এজন্য লিখছি। ভর প্রতীক হচ্ছে স্মল এম, একটু আগে লিখেছিলাম মাত্রা ক্যাপিটাল এম, আর এখন লিখছি প্রতীক স্মল এম। প্রতীকটা আমার ব্যবহৃত হয় কোথায়? প্রতীকটা আমার ব্যবহৃত হয় সম্পর্কে বা সূত্রে। বলেন আপনারা শুনেছেন F = ma, বল সমান সমান ভর পূরণ ত্বরণ। তারপর কি শুনেছেন? F = gm/d² বা r²। এগুলা পদার্থবিজ্ঞানের বেসিক সূত্র। এই সূত্রগুলোতে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে প্রতীক। আর মাত্রা একটু আগে যেটা লিখেছিলাম mLT, তিনটা মৌলিক এককে মাত্রা হিসেবে ব্যবহার করা হয়। সেটা হচ্ছে এককের মাত্রা নির্ণয় ব্যবহৃত হয়, তিনটা কোন অনুপাতে ব্যবহৃত হয়। ওইটা আমরা আমাদের অ্যাডভান্স লেভেলে না শিখলেও চলবে, বিসিএস প্রিলিতে আসার সম্ভাবনা কম, মাত্র জানার দরকার নাই। ওইটা আমরা শিখতেছি না, তা আমরা ওই মাত্রা যাব আমাদের ব্যবহৃত প্রতীক। এখন বলুন ভরের একক কি? ইন্টারন্যাশনাল সিস্টেম কেজি, K ফর কিলো, G ফর গ্রাম, K মানে কিলোগ্রাম, মানে 1000 গ্রাম, কিলো মানে 1000। কিন্তু অনেকগুলো একক আছে, যেমন সিজিএস পদ্ধতিতে গ্রাম, এফপিএস পদ্ধতিতে পাউন্ড। ওগুলো আমার শেখার দরকার নাই, আমরা মেইনটা শিখবো। কেজি হচ্ছে ইন্টারন্যাশনাল একক। সম্পর্ক নাই, মৌলিকতা এর কোনো সম্পর্ক নাই। ভর, দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে দূরত্ব, দূরত্বকে স্মল এস দিয়ে প্রকাশ করা হয়। দূরত্ব হচ্ছে মিটার, নট কিলোমিটার। গ্রামের ক্ষেত্রে কিলোগ্রাম, বাট দূরত্বের ক্ষেত্রে শুধু মিটার, নট কিলোমিটার, স্মল এম। সম্পর্ক নাই। সময়, সময়কে স্মল টি দিয়ে প্রকাশ করা হয়, টাইম। সময়ের একক হচ্ছে সেকেন্ড, স্মল এস। এই এস আর এস কিন্তু ভুলাবেন না, এটা হচ্ছে এককের এস, স্মল এস টি ইকুয়াল টু 5 সেকেন্ড। যদি বলি 5s, স্মল 5s, বুঝতে হবে আমার 5 সেকেন্ড। আর এখানে যদি বলে s equals to 5 মিটার, মানে দূরত্ব হচ্ছে 5 মিটার। t equals to 5 সেকেন্ড, মানে সময় হচ্ছে 5 সেকেন্ড। সুতরাং দুইটাকে গোলাবেন না। এই তিনটা মৌলিক, এই জন্য সম্পর্ক সম্পর্ক ছিল না। এখন পদার্থবিজ্ঞানের আরো কিছু রাশি আমরা চিনি, হ্যাঁ, মৌলিক রাশি, ক্লাসিক মেকানিক্স, ক্লাসিক্যাল ফিজিক্স। ফিজিক্স দুই প্রকার, হ্যাঁ, একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স, একটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স। আমরা শিখি বেগ, এগুলো যৌগিক একক, এগুলো যৌগিক রাশি। এখন থেকে যৌগিক শুরু হয়েছে। কেন যৌগিক? কারণ দুইটা মিলে একটা হোক। দেখাই কিভাবে দুইটা মিলে হয়। বেগকে প্রকাশ করে স্মল ভি, ছোট হাতের ভি। বেগের একক হচ্ছে, কে বলেন তো বেগের একক কি? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। পার কথাটার মানে কি? পার ইনভার্স 1, মানে মিটার ডিভাইডেড বাই সেকেন্ড। রাইট, মিটার ডিভাইডেড বাই সেকেন্ড। পার কথার আগে আমরা প্রকাশ ঝাপসা দেখা যাচ্ছে না, ঠিক দেখা যাচ্ছে, অন্য দিনের মধ্যে দেখা যাচ্ছে। বারবার ডি ফোকাস হচ্ছে স্যার। ডিফোকাস আগে হতো, কিন্তু ঝাপসা দেখা যাচ্ছে কিনা একটু বলেন। না স্যার, ক্লিয়ারই দেখা যাচ্ছে। ঠিক আছে। ভাই মাঝে মাঝে আলোটা ব্রাইটনেসটা বাড়তেছে আবার কমতেছে। এটা এটা আগে হইতো, কেন ম্যাথ ক্লাসে মানে এরকম? দেখেন দেখেন, হ্যাঁ ভাই, ম্যাথ ক্লাসে এটা হয় না? এই যে ফোকাস ডি হোক, যখনই ফ্রন্ট লাইটে আমি তাকাই তখন ব্রাইটনেস বেড়ে যায়। এই যে brightness হ্যাঁ বেড়ে ভাই, যায়। হ্যাঁ আমি আসলে ব্রাইটনেস বেড়ে যায়। আমার নুরানি চেহারা তো। হ্যাঁ ভাই, বোঝা যায়। আচ্ছা, কেন ম্যাথ ক্লাস এটা হইতো না? দেখেন, না ভাই ওইভাবে তো মানে খেয়াল করি নাই, ম্যাথ তাহলে খেয়াল করো নাই। মনে হয় খেয়াল করি নাই ওইভাবে।
ম্যাথ ক্লাস এখন যেহেতু কোশ্চেন করছেন ব্রাইটনেস নিয়ে, এর জন্যই মনে হয় খেয়াল করলাম। এটা তুমি আগে খেয়াল করো না, এটা আগে হ্যাঁ ভাই, কারণ কি ওই ম্যাথ ক্লাসে তো আর ব্রাইটনেস এর দিকে কনসেন্ট্রেশন যায় না, তখন তো ম্যাথের দিকে কনসেন্ট্রেশন না যায়। কোথায় ছিলাম আমরা? বেগ, বেগকে লেখা হয় এম, দুই ভাবে লেখা হয়, এই যে মিটার সেকেন্ড ইনভার্স এভাবে লেখা যায়, অথবা এম বাই এস, মিটার বাই সেকেন্ড মানে মিটার পার সেকেন্ড, এটাও বলা যায়। আচ্ছা খাতায় লিখেন না, একটু বুঝেন মিটার পার সেকেন্ড বা বাই সেকেন্ড এটা দিয়ে মানে কি বোঝায়। এটা দিয়ে বোঝায় মিটার ডিভাইডেড বাই সেকেন্ড। এর মানে কি, ধরেন কেউ যদি বলে যে একজন লোক 5 সেকেন্ডে 50 মিটার চলে গেছে, 50 মিটার গেছে কয় সেকেন্ডে? 5 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে সে গেছে কত? 10 না? 5 সেকেন্ডে গেছে 50, তাহলে 1 সেকেন্ডে গেছে কত? 10। এই 10 গেল, এটাকে বলা হয় মিটার পার সেকেন্ড। দেখেন সূচকের নিয়ম অনুযায়ী এই সেকেন্ডটা যখন উপরে ওঠে তখন সেকেন্ড ইনভার্স হয়ে যায়, এই জন্য ব্যাগের হচ্ছে মিটার পার সেকেন্ড। আমরা যদি বলি কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার এটাও আরেকটা একক, বড় একক। এটা সমান হবে না কিন্তু, দুটো আলাদা। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, এটা স্ট্যান্ডার্ড। এটা দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় গাড়ির স্পিড মাপার জন্য, কিন্তু ফিজিক্সে ব্যবহৃত হয় এটা। তাহলে এই যে এম বাই এস কথাটা মানে হচ্ছে মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কত মিটার যায় এটা হচ্ছে সম্পর্ক। এগুলোর সাথে সম্পর্ক হচ্ছে, দেখেন এই যে একটু জালেছি তাই বলেন তো, কি বাই কি, কোনটাকে ভাগ করছি, ভি ইকুয়াল টু দূরত্ব বাই সময়, এস বাই টি, অথবা আরেকটা সম্পর্ক আছে এস ইকুয়াল টু ভিটি, বজ্রগ্রহণ করলে এস ইকুয়াল টু ভিটি, দুটোই সমীকরণ সূত্র সম্পর্ক। আচ্ছা বেগ শিখলাম আমরা। বেগের পর আরেকটা রাশি আছে, তার নাম হচ্ছে ত্বরণ। আমরা ত্বরণ সম্পর্কে জানতে চাই, ত্বরণ জানা দরকার আমাদের, এটা বেসিক। বলে না অভিকর্ষীয় ত্বরণ জি, ত্বরণকে প্রকাশ করা হয় জি দিয়ে। ত্বরণকে এ দিয়ে প্রকাশ করা হয় আর জি দিয়েও প্রকাশ করা হয়। জি হচ্ছে অভিকর্ষীয়, ছোট করে লিখে রাখেন অভিকর্ষীয়, এটা হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। এটা হচ্ছে নরমাল ত্বরণ, এটা হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। আচ্ছা ত্বরণের ইংরেজিটা আপনারা এখানে এখানে লিখে রাখেন, অ্যাক্সেলারেশন, এ সি সি ই এল ই আর এ টি আই ও, অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন আর ডিসিলারেশন, অ্যাক্সেলারেশন হচ্ছে ত্বরণ আর ডিসিলারেশন অর্থ হচ্ছে মন্দন। মন্দন, মন্দন আর ত্বরণের প্রকাশ একই, একক এক, সম্পর্ক এক, সবই এক। মন্দন আর ত্বরণের সম্পর্ক এক। পার্থক্য কি? ত্বরণ হচ্ছে পজিটিভ, ত্বরণের মানটা আসে পজিটিভ, মানে বেগ বাড়ে, বেগ বাড়াকে ত্বরণ বলে। আর মন্দন হচ্ছে মানটা আসে নেগেটিভ, -5 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে বেগ কমতেছে, বেগ কমার হারকে মন্দন বলে। এখন আপনারা ওই যে গাড়ি যারা ড্রাইভিং করতে পারেন বা বাইক চালিয়েছেন, ডান হাতে একটা বাম বাম হাতে থাকে ক্লাচ আর ডান হাতে থাকে ব্রেক, আর ব্রেকের নিচে যেটাতে হ্যান্ডেল, ডান হাতে যেটাতে হ্যান্ডেল ধরে বাইকের, এটা ঘোরালেই বুম বুম করে, তাই না? ঘোরালেই বুম করে। এই যে ঘোরাই যেটা, এটাই এক্সেলারেটর। ঘোরাইলে কি হয়, ওই জ্বালানির ট্যাঙ্কের সাথে ওই হাতে ঘোরানোটার একটা সম্পর্ক দেওয়া আছে, লাইন করা আছে। এটা ঘোরাইলে জ্বালানি খুলে যায়, মানে জ্বালানি ইঞ্জিনের মধ্যে জ্বালানি থ্রো হয়, ইনজেক্ট হয়। তখন কি হয়, ইঞ্জিন জ্বালানি পায়, স্পিডে ঘুরে গাড়ি স্পিডে আগে যায়। আবার যখন এক্সেলারেটর ছেড়ে দেয় তখন জ্বালানি যাওয়া সাপ্লাই বন্ধ হয়ে যায়, তখন গাড়ির স্পিড কমে আসে। তার মানে এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে এক্সেলারেটর। হোন্ডার মধ্যে যেটা আছে এটাকে আমরা সংক্ষেপে এসকেলেটর বলি, বাইকের মেকানিক্সরা বলবে এসকেলেটর, কিন্তু না, এসকেলেটর হচ্ছে আরেক ধরনের লিফট, সেই লিফট গুলোকে বলা হয় এসকেলেটর। আর এটা বাইকের যেটা, এটাকে বলা হয় এক্সেলারেটর। এক্সেলারেশন হচ্ছে নাউন, আর এক্সেলারেটর হচ্ছে যে করে, সেটাও নাউন। আর এক্সেলারেট হচ্ছে ভার্ব, মানে স্পিড বৃদ্ধি করা। অ্যাক্সেলারেটেড মানে বৃদ্ধি করা হয়েছে, মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা এখন এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে
মিটার এস এম এস ইনভার্স 2 এটা বলবেন না, সঠিক উচ্চারণটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার সেকেন্ড স্কয়ার মাইনাস থাকার কারণে পার বলা হচ্ছে, মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে 1 সেকেন্ড স্কয়ারে কত মিটার যায়। তাহলে সেকেন্ড স্কয়ার হলো কেমনে, সেকেন্ড স্কয়ার হলো যে এই যেটা ছিল মিটার পার সেকেন্ড, এটাকে আবার সেকেন্ড দিয়ে ভাগ করা হয়েছে, মানে এ সমান সমান ভি, এই যে এই ভি ডিভাইডেড বাই পি। ত্বরণ সমান সমান বেগ বাই সময়। ঠিক আছে? আমরা ত্বরণ শিখলাম, এগুলো পদার্থবিজ্ঞানের একদম বেসিক। এখন আমরা চলে আসি বলে। চাপ আরেক দিন শিখবো আমরা, চাপ ত্বরণের একটা চ্যাপ্টার আছে, ফ্লুইড মেকানিক্স আমরা চাপ শিখবো। বেগ ত্বরণ, আমরা এখন ওই যে বল কাজ ক্ষমতা শক্তিতে চলে আসি। বল, বলকে প্রকাশ করা হয় এফ দিয়ে। এফ কেন? ফোর্স। বলের একক নিউটন। নিউটন হচ্ছে বিজ্ঞানীর নাম অনুসারে নমিনাল ইউনিট, বাট যদি আমরা একদম ইউনিটারি ইউনিট বলি, এরকম এই যে বেসিক দিয়ে মৌলিক একক দিয়ে ভাগ করে করে বলি, এটাকে বলা হবে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। কেজি হচ্ছে বল, আর মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে কি ত্বরণ। বল পূরণ ত্বরণ, এটাকে বলা হয় ভর, আর এটাকে বলা হয় বল। ওটা বলতেছি, ভর গুণ ত্বরণ। কেজি হচ্ছে ভর, আর মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে ত্বরণ। ভর পূরণ ত্বরণ, এটাকে বলা হয় বল। এই জন্য সম্পর্কটা এরকম, এই জন্য একটু এরকম। সম্পর্কটা কি আগে বলি তাহলে বুঝবেন। সম্পর্কটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ, বল সমান সমান ভর পূরণ ত্বরণ। আমি ডান পাশে লিখে রাখতে পারেন। নিচের কোন সম্পর্কটি সঠিক বা সঠিক নয় এখানে চলে আসবে এটা। বল সমান সমান ভর গুণ ত্বরণ। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, একটু আগে ভাগ করে দেখাইছিলাম যে কেন মিটার পার সেকেন্ড হলো বেগের একক, কিন্তু বলের একক তাহলে গুণ করে দেখাইতে হয়, তাহলে ইনকমপ্লিট রয়ে যায়। আমরা একটু গুণ করে দেখাই তো বলের একক কেন ভর গুণ ত্বরণ হলো। ধরেন একটা বস্তু আছে, তার ওজন, তার ভর 1 কেজি। এটাকে যদি আমি এমন ভাবে ধাক্কা দেই যে সে তার স্পিড প্রতি সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড করে বাড়তেছে, তাহলে তার ত্বরণ কত? বেগ 5 মিটার পার সেকেন্ড করে বাড়তেছে 1 সেকেন্ডে, বেগ বাড়তেছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে ত্বরণ কত? 5 বলেন। মিটার পার সেকেন্ড স্কয়ার। রাইট, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। যত মিটার করে বেগ বাড়ে প্রতি সেকেন্ডে, তার ত্বরণ ততই। যেমন মনে করেন চলতেছে চলতেছে চলতেছে, কোন একটা মুহূর্তে, ধরেন 1 ঘন্টা চলার পরে কোন একটা সেকেন্ডে আমি স্টপওয়াচ দিয়ে মাপলাম যে এই 1 সেকেন্ডে সে পরে আরেকটা বার মাপলাম, পরবর্তী সেকেন্ডে সে গেছে হলো 25 মিটার, তাহলে ত্বরণ কত? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে কি তার বেগ বাড়ছে, আরো 5 বাড়ছে, তাই নয় কি? হ্যাঁ এটা একটু অ্যানালিটিক্যাল কিন্তু, হ্যাঁ এটা সবার বুঝতে হবে, এটা সবাই না বুঝতে কিন্তু আমি আগাবো না। একটা রেসপন্স করেন, কে বুঝতেছেন কে বুঝতেছেন না, সবাই রেসপন্স করেন, নাহলে কিন্তু আমি বুঝবো না। আচ্ছা, কি বলেছি একটু আগে? প্রথমে ছিল একটা মুহূর্তে ছিল 20 মিটার পার সেকেন্ড, গেল মিনিট 1 সেকেন্ডে, পরের সেকেন্ডেই সে গেল 25 মিটার পার সেকেন্ড। এই ত্বরণ যদি অব্যাহত থাকে, তাহলে ঠিক তার পরবর্তী সেকেন্ডে আরো 5 বাড়বে, মানে পরবর্তী সেকেন্ডে যাবে 30 মিটার পার সেকেন্ড, তারপরের সেকেন্ডে যাবে সে 35 মিটার পার সেকেন্ড। এভাবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে সে 5 মিটার করে বেশি দূরত্ব অতিক্রম করবে। হচ্ছে ত্বরণের ঘটনা। আর কি ত্বরণ জিনিসটা কি, ওই যে বলে না
যে অভিকর্ষীয় ত্বরণ হচ্ছে গড়ে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে কি হচ্ছে, ধরেন আপনাকে হেলিকপ্টার থেকে ফেলে দিল, আপনি 10 একটা সেকেন্ডে যদি আপনি 1 সেকেন্ডে 10 মিটার চলে আসেন, পরবর্তী সেকেন্ডে আপনি আরো 9.8 মিটার বেশি যাবেন। মানে কি 19.8 মিটার আপনি বাড়বে। তারপরের সেকেন্ডে যাবেন, এই 19.8 এর সাথে আরো 19.8 যোগ করে 29 না সরি আরো 9.8 মিটার পার সেকেন্ড যোগ করেন। 19.8 আর 9.8 কত হয়? 29.6 মিটার আপনি পরবর্তী তৃতীয় সেকেন্ডে অতিক্রম করবেন। চতুর্থ সেকেন্ডে আরো 9.8 যোগ করেন, 38.4। তারপর আবার 9.8 যোগ করেন, 47.2। এভাবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার অতিক্রম করা দূরত্বের হার বাড়বে। মানে এখান থেকে আপনাকে ফেলে দিচ্ছে, প্রথম সেকেন্ডে আপনি এইটুকু করছেন, দ্বিতীয় সেকেন্ডে এইটুকু করবেন, তৃতীয় সেকেন্ডে এইটুকু করবেন, চতুর্থ সেকেন্ডে এইটুকু করবেন। মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে থাকবেন। এটা হচ্ছে ত্বরণ। আচ্ছা, আমরা ত্বরণ বুঝলাম, কি বুঝাই দেখি এখানে আসলে থামলাম। ও আচ্ছা, বল সমান সমান ভর পূরণ ত্বরণ। এখানে এসে আমরা থেমেছিলাম, একটু সময় নিচ্ছি। বলেন তো, বলছেন বল সমান সমান ভরণ। এখন মনে করেন একটা গাড়ি, মনোযোগ দিয়ে বলবেন, যে আনসার দিতে পারবে তাকে আমি আজকে ম্যান অফ দ্য ক্লাস ঘোষণা দিব, সায়েন্টিস্ট অফ দ্য ডে ঘোষণা করব। বল সমান সমান ভর পূরণ ত্বরণ। মনে করেন একটা গাড়ি বা একটা ঠেলা গাড়ি, মনে করেন আপনি ধাক্কা দিচ্ছেন, ঠেলা গাড়িটার ভর আছে 500 কেজি মনে করেন, টাকা লাগানো। এখন আপনি ধাক্কা দিচ্ছেন, ধাক্কা দিয়ে ঠেলা গাড়িটাকে আপনি ঠেলতেছেন, ধরুন 100 নিউটন বল, আপনি হাত দিয়ে 100 নিউটন বল প্রয়োগ করতেছেন। গাড়িটা ত্বরণ হচ্ছে না, যে স্পিডে যাচ্ছিল সেই স্পিডে যাচ্ছেন, আপনি সমান স্পিডে গাড়িটাকে ঠেলে নিয়ে যাচ্ছেন। প্রথম সেকেন্ডে 1 সেকেন্ডে মনে করেন গাড়িটা 2 মিটার গেল, পরের সেকেন্ডে 2 মিটারই যাচ্ছে, এরপরের সেকেন্ডে 2 মিটারই যাচ্ছে, এরপরের সেকেন্ডে 2 মিটারই যাচ্ছে। তাহলে ত্বরণ কত? কারণ তো এক্ষেত্রে জিরো সমান জিরো। রয়েছে। জিরো। ত্বরণ যদি জিরো হয়, এই সমীকরণে ভর তো 500 আছে কনস্ট্যান্ট, ভরের তো কোনো পরিবর্তন নাই, ঠেলা গাড়ির ভর তো সমান। ত্বরণ জিরো বসান, 500 ইন্টু জিরো, বল কত, গুণফলটা কত হবে? জিরো হবে, এখানে জিরো। পরিবর্তন হবে না তাহলে এটা গতিশীল কি বস্তু। কোনোদিন সম্ভব? এটা কি সম্ভব? অবস্থার পরিবর্তন না হয় সেটা বলা হবে না মনে হয়। না, অবস্থার পরিবর্তন না, স্পিডের পরিবর্তন। ভালো কথা, মানলাম। আপনি বলছেন ত্বরণ যদি না হয় তাহলে তো সমীকরণ অনুযায়ী বা ফিজিক্স সূত্র অনুযায়ী বল প্রয়োগ করা হচ্ছে না, বল তো জিরো। তাহলে আপনি বল জিরো করে দেন, আপনি তার বল থামায় দাঁড়ায় থাকেন, তাহলে এই ঠেলা গাড়ি চলবে? তাহলে আপনি যে হাতে বল প্রয়োগ করতেছেন, এটাকে ফিজিক্স আপনি হাত জিরো বলতেছেন, গাড়ির স্পিড বাড়তেছে না, তার মানে আপনি বলে জিরো বলে ঠেলছেন, কোনো বলে প্রয়োগ করেন না, আপনি খালি জাস্ট ছুঁয়ে রাখছেন, আপনি ঠেলা গাড়ির হ্যান্ডেলে জাস্ট ছুঁয়ে রাখছেন, ধাক্কা দিতেছেন না। কিন্তু এটা তো ঠিক না। তাহলে ঘটনাটা কি বলেন তো? ভুল কোথায় এখানে? শুভঙ্করের ফাঁকিটা কোথায়? কে এটা আবিষ্কার করতে পারেন বলেন? কই বস বেবি রায়হান? ভাই আমার না মানে ইয়া মানে কিছু কথা আমি বুঝতে পারি নাই, নেটওয়ার্ক আমি মানে ভেঙে ভেঙে আসছে, আমি না ঠিক মতো বুঝি নাই কোশ্চেনটা। স্যার কোশ্চেনটা আচ্ছা, আমি আরেকবার বলে বলেন। দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে, গাড়িটা চলতেছে সমান বেগে, প্রতি সেকেন্ডে 2 মিটার করে যাচ্ছে, 2 মিটার পার সেকেন্ড, গাড়ির ভরও সমান, কিন্তু আপনি এমন ভাবে ঠেলতেছেন গাড়ির স্পিড যেন না বাড়ে না কমে। তো গাড়ির যদি স্পিড না বাড়ে না কমে, তাহলে ত্বরণ জিরো, ত্বরণ হচ্ছে না, জিরো। এই সমীকরণে জিরো বসালে বাম পক্ষে বলও জিরো হয়ে যায়। তার মানে ফিজিক্স বলতেছে আপনি হাতে কোনো বল প্রয়োগ করেন নাই, কিন্তু আসলে তো আপনি বল প্রয়োগ করতেছেন, 100 নিউটন বল দিচ্ছেন। বল যদি আপনি না প্রয়োগ করেন, আপনি যদি হাত সরায় দাঁড়ায় থাকেন, ঠেলা গাড়ি তো থেমে যাবে।
তাহলে তো বল আপনি জিরো প্রয়োগ করলে চলতেছে না, এটা এই কনস্ট্যান্ট ত্বরণ থাকবে না, জিরো ত্বরণ থাকবে না। জিরো ত্বরণ রাখতে হলে আপনাকে বল প্রয়োগই করতে হবে। তাহলে ঘটনাটা কি? এটা মানে ইমব্যালেন্স মনে হচ্ছে, কারণটা কি? ফিজিক্সের দুইটা সূত্র একটা ভাই অপরকে ইমব্যালেন্স ভাই এখানে অবভিয়াসলি তো ভাই এফ সমান 0 হবেই। আপনার যতক্ষণ বল থাকবে ততক্ষণ তো ত্বরণ থাকবেই। না, বল যত ত্বরণ নাই, আমি তো এটাই বললাম। তুমি একটা ঠেলা গাড়িকে যদি সমান স্পিডে হাইটে হাইটে যাচ্ছ আর গাড়িটাকে সমান স্পিডে যাচ্ছ প্রতি সেকেন্ডে 2 মিটার করে, তোমার কি হাতে বল প্রয়োগ করতে হচ্ছে না? তোমার বল কি জিরো? তুমি বলো, ঠেলা গাড়িটাকে 2 মিটার স্পিডে তুমি নিবা, ছেড়ে দিলে যাবে? বল প্রয়োগ না করলে ঠেলা গাড়িটা 2 মিটার স্পিডে যাবে? প্রয়োগ করতে হবে যেটা এক্ষেত্রে কি অভিকর্ষ ত্বরণের কোনো না অভিভূত নেই। আচ্ছা আমি এই বিষয়টা, আচ্ছা আমার এখানে কি নেটে স্যার প্রবলেম এই জায়গায় হচ্ছে নাকি? কি স্মরণ হবে স্যার? না, স্মরণ স্মরণ না, ত্বরণই হবে। স্মরণ জিরো হইলে বল প্রয়োগ হয় নাই, এটা একবার কথা না। স্মরণ জিরোটা হবে কাজের ক্ষেত্রে, না সরলে কাজ হয় নাই। কিন্তু সরলেও বল প্রয়োগ হয় না, এটা ঘটানো সম্ভব। সরলেও বল প্রয়োগ হবে না যদি না সরার হার না বাড়ে বা না কমে। না সরলে মানে এটা বলা যাবে না। না সরলে কাজ হয় না, এটা বলা যাবে। কাজ সমান সমান বল পূরণ সরণ। কিন্তু আমরা কাজে নাই, আমরা এখন আছি হলো বলে। বলের ক্ষেত্রে ত্বরণ, এটা ঠিকই আছে। আমি ব্যাখ্যা করে দিই। বিজ্ঞানী নিউটন একটা সূত্র দিয়েছেন, গতির সূত্র দিয়েছেন। 2 নম্বর সূত্রটা হচ্ছে না, প্রথম সূত্রটা হচ্ছে এটাই, গতির প্রথম সূত্রটা। বিজ্ঞানী বলেছেন বল প্রয়োগ না করলে স্থির বস্তু আজীবন স্থির থাকবে এবং চলমান বস্তু আজীবন চলতেই থাকবে সমান বেগে, একই দিকে সরল রেখায়, দিকও চেঞ্জ হবে না বল প্রয়োগ না করলে। অর্থাৎ মনে করেন আপনি একটা রকেটকে এমন একটা জায়গায় নিয়ে গেলেন মহাশূন্যে, যেখানে কোনো আশেপাশে কোনো গ্রহ নক্ষত্র নাই, তার উপর কোনো আকর্ষণ বল নাই। এখন ওই রকেটটাকে যদি আপনি একবার স্পিড দিয়ে আপনি ইঞ্জিন স্টপ করে দেন, রকেটটা কি থেমে যাবে নাকি? ভাই যদি বাধা না থাকে কোনো, তাহলে চলতেই থাকবে আজীবন। বাধা নাই তো, মহাশূন্যে বাধা আছে? মহাশূন্যে কিসের তাহলে বাধা? বাধা ঘর্ষণ বাধা নাই। ঘর্ষণ না থাকলে স্যার তাহলে আগে আজীবন চলতেই থাকবে। মহাশূন্যে কিসের সাথে ঘর্ষণ হবে? মহাশূন্যে তো কিছুই নেই, বায়ুমণ্ডলও নেই। নাই, ধূলিবালিও নাই, কিছুই নাই। শূন্য মানে শূন্য, ভ্যাকুয়াম, একদম জিরো, প্রেসারও মাইনাস, নেগেটিভ প্রেসার। একটা সিরিঞ্জ আছে না, ইনজেকশনের সিরিঞ্জ, সিরিঞ্জের ভিতরে যদি আপনাকে ঢুকানো হয়, ঢুকায় যদি সবগুলা বাতাস টেনে নেওয়া হয়, তাহলে যেই ঘটনাটা ঘটবে ওই রুমটা, সেটা হচ্ছে ভ্যাকুয়াম, কোনো বাতাস নাই। সেখানে আছে কি নেগেটিভ প্রেসার। ওখানে যে আপনাকে ঢুকিয়ে দেওয়া হয় 1 সেকেন্ডের জন্য, আপনার নাক মুখ কান দিয়ে রক্ত বেরোয়, সেকেন্ডের মধ্যে মারা যাবে। ঠিক একই রকম মহাশূন্যে যদি স্পেস শুট পরে যদি আপনাকে ঢুকানো হয় ওই ঘরের ভিতরে, আপনার কিচ্ছু হবে না, টের পাবেন। ঠিক একই রকম মহাশূন্যে যদি আপনাকে স্পেস শুট ছাড়া যদি 1 সেকেন্ডের জন্য নিক্ষেপ করে দেওয়া হয়, আপনি 1 সেকেন্ডের মধ্যে ব্লাড বের হয়ে মারা যাবেন। কারণ আমরা পৃথিবীতে যে দাঁড়িয়ে আছি, আমাদের মাথার উপর ওই যে 76 সেন্টিমিটার পারদ চাপ বলে না, 76 সেন্টিমিটার পারদের প্রতি ইঞ্চিতে 76 সেন্টিমিটার পারদ লম্বা একটা পারদের ভর আমাদেরকে দিচ্ছে উপর থেকে। দিচ্ছে বলেই আমরা, চারদিক থেকেই দিচ্ছে, শুধু এক জায়গায় না, চারদিক প্রতি বডির প্রতি ইঞ্চিতে দিচ্ছে 76 সেন্টিমিটার, মানে প্রায় 15 টনের সমান চাপ আমার উপর প্রতি মুহূর্তে বাতাস দিচ্ছে চারদিক থেকে। দিচ্ছে বলেই আমি স্টেবল আছি। আমার ব্লাড ভিতর থেকে বাইরেতে কান দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে সবসময় বের হয়ে যেতে চাচ্ছে, কিন্তু বাইরের বায়ুচাপের কারণে বের হয়ে যেতে পারছে না। আমরা পৃথিবীতে ব্যালেন্সড অবস্থায় আছি। কিন্তু আপনাকে যদি পৃথিবীর বাইরে নিয়ে যাওয়া হয়, চাঁদে নিয়ে যাওয়া হয়, বা মঙ্গল গ্রহে বা মহাশূন্যে, বা পৃথিবী থেকে জাস্ট 200-400 কিলোমিটার নেওয়া যায়, যেখানে নাই, কান দিয়ে রক্ত বের হয়ে যায়। বুঝতে পারছি না আজকে নেট কেন প্রবলেম করছে, ওয়াইফাই তো আছে।
আচ্ছা, তাহলে দেখেন মহাশূন্যের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য। আপনার রকেটের ভর আছে 500 কেজি, আপনি কোনো বল প্রয়োগ করেন নাই, বল জিরো, ত্বরণ জিরো, মানে রকেটটা আজীবন একই স্পিডে চলতে থাকবে, মানে সূত্রটা সঠিক। পৃথিবীর ক্ষেত্রে ব্যাখ্যাটা হচ্ছে আপনি যে হাত দিয়ে ঠেলাগাড়িটাকে ঠেলতেছেন, এই ঠেলতেছেন তার এই ঠেলাগাড়িটাকে সমান বলে চলমান রাখার জন্য না। অ্যাকচুয়ালি ঠেলাগাড়িটাকে যদি আপনি ছেড়ে দেন, ঠেলাগাড়িটা থেমে যাবে। থেমে যাবে কেন? কারণ দুইটা কারণ। একটা হচ্ছে ঠেলাগাড়ির চাকার সাথে মাটির একটা ঘর্ষণ আছে অভিকর্ষ বলের কারণে, আবার ঠেলাগাড়ির চাকার সাথে ঠেলাগাড়ির যে বল জয়েন্ট আছে বেয়ারিং, ওখানে একটা ঘর্ষণ হচ্ছে। ঠেলাগাড়িটা যে যেতে যাচ্ছিল সামনে, বাতাসের একটা বাধা আছে, অভিকর্ষতাকে নিচের দিকে টানছে, নিচে থেমে ফেলতে যাচ্ছে। অনেকগুলো কারণেই এই গাড়িটা স্টার্ট বন্ধ করে দিলে অটোমেটিক ছেড়ে যাবে, জায়গায় থেমে যাবে। আপনি ধাক্কা দেওয়া বন্ধ করে দিলে ঠেলা গাড়িটা একটু দূর গিয়েই থেমে যাবে। অর্থাৎ আপনি যে হাতে বল প্রয়োগ করছেন তা ওই ত্বরণ সৃষ্টি করার জন্য করছেন না, আপনি যে হাতে বল প্রয়োগ করছেন ওটা মিনিমাইজ হয়ে যাচ্ছে, মানে অভিকর্ষ ত্বরণ এবং বাতাসের ঘর্ষণ এই দুইটাকে ইগনোর করার জন্য আপনি জাস্ট বল প্রয়োগ করছেন। কিন্তু আপনি যদি ফিজিক্সের থিওরি, ফিজিক্স কোথায় প্রযোজ্য? যখন ফিজিক্সের সূত্রগুলো তৈরি হয়েছে কোথায়, যখন কোন ক্ষেত্রে? যখন অন্য সবকিছু ইগনোর করা হয়, অন্য কোনো বল, তৃতীয় কোনো বল নাই, তখন সূত্র ইয়ে করা হয়েছে। যেমন ধরেন বলা হয় না যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা কখন? আপনি বল করেছেন, ক্রিয়া করেছেন, একদিকে বাড়ি দিয়েছেন, বলে নিক্ষেপ করেছেন, বলটা ফিরে আসবে। এটা এই সমীকরণটাকে প্রতিপতন, সমীকরণটা ডান পক্ষ বাম পক্ষ মিলবে কখন? যখন বাকি সবকিছু জিরো, এক্সট্রা কোনো বাহ্যিক বল বা ক্রিয়া তার উপর প্রযুক্ত হয় না। এই জন্য অর্থাৎ আমি বলতে চাচ্ছি F equals to ma, বল সমান সমান ভর গুণোত্তর, এটা সঠিক, কোনো সমস্যা নেই এখানে। আচ্ছা, এই তাহলে বলের একক নিউটন, এটা সঠিক। বলের একক কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাও সঠিক। কিছুক্ষণ কলম রেখে দিলে এই কলম শুকায় যায়। বলুন তো কেমন লাগে? কলম ভরা কালি। ঝাকান। আচ্ছা, আমরা পরেরটা, পরের টেবিল কিন্তু শেষ হয় নাই, কারণ আমি নিচে, আমরা পরের টপিকে চলে যাই। এখনো কাজ করতে আসেই নাই। বড় হাতের W, সরি একক তো না, কাজের একক জুল, কাজের একক জুল নিচে লিখে রাখেন, যার মনে থাকবে না, জানেন না জুল, নিচে বলেন জুল লিখে রাখেন। এটা একক, আমরা একক, এককটা আমরা বের করবো সম্পর্ক থেকে। সম্পর্ক কি আমরা জানি? কাজ ইকুয়াল টু বল পূরণ, W ইকুয়াল মানে বল ইনটু S। অনেক সময় এটাকে লেখা হয় Fs cos থিটা। এইচএসসি সায়েন্স পড়েছে তারা জানবে, Fs cos থিটা। দেখেন বল, বল cos থিটাটা হচ্ছে অংশ, কাজ সমান সমান বল পূরণ সরণ। তাহলে বল যায়। আচ্ছা, একটু রাফ করি আমরা, বলেন তো বল কি ছিল না কেউ? বল কি ছিল? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এরকম ছিল না? এখন আমি যদি বলি, সরি, এটা গুণ করি আর একটা s গুণ করি, তাহলে এই s টু দি পাওয়ার 1 s টু দি মাইনাস 2 করলে কি থাকবে? কেজি মিটার পার
আপনি দুই এস উল্টা পাল্টা করলেন স্যার, ওইটা মিটার হবে ও সরল সরি মিটার। সরি সরি সরি, এটা দিয়া, এটা তো সময়ের সেকেন্ড, সেকেন্ড সময়, আর এখানে এস তো হচ্ছে সরণ, মানে হচ্ছে মিটার। সরি, ভুল করেছি, থ্যাংক ইউ। এটা এই সরণ হচ্ছে এস, সরণ, সরণের একক হচ্ছে মিটার। মিটার মানে এটা হবে এটা এরকম, যে এই মিটারের একটা মিটার টু দি পাওয়ার 1, এখানে মিটার টু দি পাওয়ার 1, মিটারের সাথে মিটার গুণ করলে 1 এ গুণ করলে মিটার স্কয়ার হয়ে যাবে, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমার কাজের একক, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। ফাইন। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? কাজের পরে ক্ষমতা, শক্তি। আমরা ক্ষমতাটা একটু পরে লিখবো, শক্তিটাকে একটু আগে লিখবো। রায়হান বলো তো কেন শক্তিটাকে আগে লিখছি? ভাই কাজের শক্তি তো একই, মানে একক। রাইট, একক একই। একক হচ্ছে এনার্জি, ই ফর এনার্জি, যার মনে থাকবে না লিখে রাখবেন এনার্জি। ডব্লিউ ফর ওয়াট, একক জুল, একই। কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, একই, সেম। আচ্ছা বলো তো, এই যে ই, এনার্জি আর কাজ দুইটা এক হলো কিভাবে, কিভাবে সম্ভব? কারণ হচ্ছে এটাই, যার এনার্জি যত জুল সে তত জুল কাজই করতে পারে। বিষয়টা এরকম, কথা বুঝতে পারছি? যার এনার্জি যত জুল সে তত জুল কাজই করতে পারে। আচ্ছা, এখানে সম্পর্কের মধ্যে একটা সম্পর্ক লিখে রাখেন, বিশেষ করে আসতে পারে। আহ, কাজ বা শক্তির আরেকটা একক আছে, যেটা হচ্ছে ক্যালোরি। ক্যালোরি লিখে রাখেন, ক্যালোরিকে সংক্ষেপে বলা হয় সিএ, ক্যালসিয়াম না কথা, এখানে ক্যালোরি। আমি বাংলায় লিখি, এক ক্যালোরি ইংলিশে লিখি, সরি, 4.4.18 সমান সমান 4.2 জুল। এক ক্যালোরি সমান সমান 4.2 জুল রাফলি বলে, আরো স্পেসিফিক্যালি বলে 4.18 জুল। আচ্ছা, এখন আমি বলি এই ক্যালোরি জিনিসটা কি, বলে না আমরা এত ক্যালোরি খাবার খেয়েছি। আরে ডিম খাইস না, একটা ডিমের কুসুমের মধ্যে এত ক্যালোরি এনার্জি থাকে, ক্যালোরি বার্ন করতে পারবি, মোটা হয়ে যাবি তো। তো ক্যালোরি হচ্ছে শক্তির একক, মানে আপনার খাদ্যের ভিতরে যে রাসায়নিক শক্তি লুকায়িত আছে, এটাকে বলা হচ্ছে ক্যালোরি। আবার এই ক্যালোরিটাই আপনার শরীরে গিয়ে জোর উৎপন্ন করছে, মানে আপনার বডি থেকে তাপ উৎপন্ন হচ্ছে, এটা একটা শক্তি। এই রাসায়নিক শক্তিটা আপনার বডি থেকে তাপ শক্তিতে কনভার্ট হচ্ছে হজম হওয়ার পর। আবার যখন আপনি বল প্রয়োগ করছেন, তখন ওই তা আপনার বডির রাসায়নিক শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তার মানে এই ক্যালোরি আর জুল একই জিনিস। আপনি যদি 4.2 ক্যালোরি খাবার খান, তাহলে 1 জুল কাজ করতে পারবেন, ঠিক আছে? আপনার শক্তি হবে 1 জুল। কারো কোনো প্রশ্ন আছে এই ক্যালোরি বা জুল সম্পর্কে বা এই পর্যন্ত? Nope. আচ্ছা, লেখাটা কি ঝাপসা হয়ে আছে নাকি, বুঝতে পারছি না, অস্পষ্ট হয়ে আছে? না ভাই, অস্পষ্ট না, বোঝা যাচ্ছে। কিন্তু আমি যে ল্যাপটপে রিভিউ করতেছি, আমার তো এখানে অস্পষ্ট দেখা যাচ্ছে, আমি বুঝতে পারছি না, রেকর্ডিংটা খারাপ হচ্ছে আর কি। যারা ক্লাস মিস করবে তারা কষ্ট করে দেখবে, নো প্রবলেম। আর যারা ইউটিউব থেকে ফ্রি দেখবে তারা একটু রেজলিউশন খারাপ দেখবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, ফেসবুকে যারা দেখছেন লাইভে তারা একটু বলেন তো, লেখাগুলো কি অস্পষ্ট দেখা যাচ্ছে? ফেসবুকে কি কেউ আছেন লাইভে? আমার ফেসবুক যারা দেখে তারা খুব কম, একজন দুজন দেখে, এবং শেয়ার হয় না, তারা শেয়ার করে না, শেয়ার আবার করে কম। আচ্ছা, ফেসবুকে যে রিভিউ দেখছি সেটা আবার অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে, বুঝলাম না, তো যথেষ্ট ক্লিয়ার ফেসবুকে ভাই আমার মনে হয় ভাই নেটটা অতটা বেশি লাগে না, ফেসবুক লাইভ গুলায় নেট অতটা লাগে না।
হ্যাঁ, ফেসবুকে অনেক ক্লিয়ার, একদম পুরো ফুল রেজলিউশন দেখা যাচ্ছে, কিন্তু ফেসবুক লাইভে অতটা নেট লাগে না, এর জন্য ক্লিয়ার হয় না। যারা ফেসবুক লাইভে আছেন তারা কি শুনতে পাচ্ছেন? একটু কমেন্ট আচ্ছা করেন ভাই, তো, আমি দেখতেছি, আমি লাইভে যে শেয়ার করেন তো, আমার ভিডিওগুলো শেয়ার করেন, আপনারা দেখেন, একটু হাতের কাজও করেন, খালি চোখের কাজ আর কানের কাজ করলে চলবে না, এবং খাতা নিয়ে বসবেন, লিখবেন। প্রতি রবিবার বৃহস্পতিবার ক্লাস হয়, ফ্রি ফ্রি ক্লাস করতে পারবেন, এই সুযোগ কেউ দিবে না। যদিও 4-5 জন দেখে মাত্র, ম্যাক্সিমাম ফুল ক্লাসটা ম্যাক্সিমাম জন করে না। ভাই আমরা কমিউনিকেশন ক্লাসে না ফিরে আসি। হইলে আসলে ক্লাস করে অতটা মজা হয় না। হ্যাঁ, আচ্ছা, আমরা মেইন ইয়াতে ফিরে আসি। যে 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটা বুঝলাম আমরা। কাজ শক্তি, এবার আমরা ক্ষমতায় চলে আসি। ক্ষমতা মানে কি? ক্ষমতা 3 প্রকার: টাকার ক্ষমতা, ফিজিক্সের ক্ষমতা, আর এটা কি লোকবলের ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, ক্ষমতা। ওই লোকবলের ক্ষমতাকে বলা হয় ক্ষমতা। আমাদের এলাকায় বলে ক্ষমতা। ক্ষমতাটা দেখো, আমার সাথে ক্ষমতা দেখাই একটা আছে না। ক্ষমতাকে বলা হয় পি। পি সমান সমান পাওয়ার, পি ফর পাওয়ার, তার মনে থাকলে লিখে রাখেন, পি ফর পাওয়ার। পি সমান সমান, ও সরি সরি, একক না, একক লিখবো। সম্পর্ক হচ্ছে পি সমান সমান ডব্লিউ বাই টি, ওয়ার্ক বাই টাইম। আচ্ছা বলেন তো, একটু আগে লিখেছিলাম বেগ সমান সমান সরণ বাই সময়, মানে কি ছিল? যা দিয়ে ভাগ দিব সেটাই হচ্ছে একক সময়, মানে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকেই বেগ বলা হয়। একই রকম পি সমান সমান ডব্লিউ বাই টি যেহেতু বলেছে, মানে সংখ্যাটা, ক্ষমতার সংখ্যাটা কেউ দিয়ে দেন, এটা দেখে বলে। একক একক সময় কাজ সময় করার ক্ষমতা। রাইট, একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে সেটাকেই ক্ষমতা বলা হয়। মনে করেন, সময় কাজ করার সামর্থ্যকে। হ্যাঁ, সামর্থ্যকে ক্ষমতা বলে। ক্ষমতাকে ক্ষমতা বললে বললে ভুলে যাবে, ক্ষমতাকে ক্ষমতা বলে বললে ভুলে যাবে, কেন বলেন তো? যখন আমি যে জিনিসের সংজ্ঞা দিব সেই সংজ্ঞার মধ্যে রিপিটেশন আসতে পারবে না। যদি আপনাকে জিজ্ঞেস করে বল কাকে বলে, আপনি যদি বলেন আমার শরীরে যেটুকু বল আছে তাকে বল বলে, হবে না। ঠিক আছে? হম। যদি কাজের বলা হয় দেশ পরিমাণ কাকে বলা বলে, যেতে পারে। হ্যাঁ, যদি বলে রাষ্ট্র কাকে বলে, আপনি যদি বলেন যে একটা মহাদেশে যতগুলো রাষ্ট্র থাকে সেই সবগুলাকে একটা একটা রাষ্ট্র বলে, তাইলে হবে না। ঠিক আছে? আচ্ছা, আপনাকে সংজ্ঞা দিতে হবে অন্য পয়েন্ট অফ ভিউতে। তো সুতরাং এই জন্য আমরা এটা বলতে পারবো, বলবো না যে একক সময়ে কাজ করার ক্ষমতাকে ক্ষমতা বলে, এটা বলা যাবে না। বলতে হবে কি, একক সময়ে কাজ করার এবিলিটি। ভাই তাসলিমা আপুর রিপ্লাই আশা করছি। হ্যাঁ, এবিলিটি, এবিলিটি মানে সামর্থ্য, কাজ করার এবিলিটিকে সামর্থ্য, ক্ষমতা বলে। আচ্ছা, এখন একক সময়ে ডব্লিউ করার ক্ষমতা, তাহলে পি সমান সমান ডব্লিউ বাই টি, ডব্লিউ ইকুয়াল টু পিটি, এভাবে লেখা যায়। বজ্রকরণ করলে ডব্লিউ ইকুয়াল টু পিটি, এটাও লেখা যায়। আমরা এককটা কি হবে বলেন তো? জুল পার সেকেন্ড, কিন্তু না, এটা আরেকটা নাম আছে, নাম হচ্ছে ওয়াট, বিজ্ঞানীর নামের নাম। এটা জুল বিজ্ঞানী, বলের একক ছিল নিউটন বিজ্ঞানী, এটা জুল বিজ্ঞানী, এটা ওয়াট বিজ্ঞানী। কিন্তু এটা যদি আমরা এই যে এরকম নমিনাল একক বের করতে চাই, তাহলে কি হবে? ওয়াট সমান সমান জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড। বা এটাকে এভাবেও লেখা যায়, পার সেকেন্ড, এভাবেও লেখা যায়। আবার এভাবেও লেখা যায়। এভাবে যদি ভাগ করি, এটাকে যদি সেকেন্ড দিয়ে ভাগ করি, s টু দি পাওয়ার -2 আছে, নিচে s দিয়ে ভাগ করলে কি হবে? s টু দি পাওয়ার -3 হয়ে যাবে না? এটাও লেখা কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড কিউব, এভাবেও লেখা। এটা মুখস্থ করার দরকার নাই, যার কাছে মনে হচ্ছে এটা মুখস্থ করা কঠিন হয়ে যাচ্ছে, দরকার নাই, এটা আমি মুখস্থ করবো না। নন সায়েন্সের এটা মুখস্থ করার দরকার নাই। নন সায়েন্সটা শুধু জুল মুখস্থ করলেই চলবে, আর ওয়াট মুখস্থ করলেই চলবে। এটা একটু শিখে রাখেন, জুল পার সেকেন্ড কষ্ট করে শিখে রাখেন। কাজ, ক্ষমতা ও শক্তি। আরেকটা জিনিস সিলেবাসে নাই, বইও নাই, তবু আমি লিখে রাখি, কর্মদক্ষতা কি? কর্মদক্ষতা মানে কাজ করার ক্ষমতা কি, দক্ষতা কি কর্মদক্ষতা বলে, তাই না? দৈনন্দিন ভাষায়। কিন্তু আমাকে তো ফিজিক্স এর ভাষা জানতে হবে, ফিজিক্স বা ইঞ্জিনিয়ারিং এর ভাষা জানতে হবে। ইঞ্জিনিয়ারিং এর ভাষায় কর্মদক্ষতা।
যতখানি এফোর্ট দেওয়া হবে তার মধ্যে কতখানি কাজ কত করতে হবে। পার্সেন্ট, রাইট। কে বলেছে এটা? স্যার আমি রাফি, রাফি, থ্যাংক ইউ। আপনি কোথায়, কোন ভার্সিটিতে, কোন সাবজেক্টে করেছেন? সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভেটেরিনারি সায়েন্স। নাইস। কর্মদক্ষতা কি এটা দিয়ে প্রকাশ করা হয়? এটা লেখা থাকে মনে মনে, এটা ট্রিক ওয়ার্ড। এটা ইকুয়ালস টু, ইংলিশে লিখি, ইংলিশটা ছোট, বাংলায় লিখছে প্রদত্ত শক্তি বা ব্যবহৃত কার্যকর শক্তি, এগুলো না লিখে আমরা ইংলিশে লিখি ইনপুট বাই আউটপুট, ইনপুট আউটপুট, রাইট। ইনপুট মানে মাইনাস আউটপুট উপরে, আউটপুট উপরে হবে না, ইনপুট নিচে, ইনপুট আচ্ছা, নিচে মাইনাস আউটপুট উপরে। দুইটা সূত্র আছে, আমি মাইনাস সূত্র লিখতে বলছিলাম, চারটা সূত্র আছে। ও আমরা শুধু লিখি নরমালি, যদি লিখি আউটপুট বাই ইনপুট, into 100%, এটা সিম্পল সূত্র। মনে করেন আপনি গাড়ি চালানোর জন্য তেল দিলেন 5 লিটার, 1 লিটার তেলে 1000 কিলো ক্যালোরি শক্তি আছে, তাহলে 5 লিটার তেলে 5000 কিলো ক্যালোরি শক্তি থাকার কথা। 5000 কিলো ক্যালোরিকে জুলে কনভার্ট করলে ধরেন হয় 2000 জুল। মনে করেন এই 2000 জুল যদি আপনি বলে কনভার্ট করেন, তাহলে হয় ধরেন 1300 নিউটন। 1300 নিউটনে মনে করেন এই গাড়ির যে ওজন, সে ভর, সেই ভরের গাড়িটাকে আপনি 5 কিলোমিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে আপনার 10 মিনিট চলার কথা ছিল, কথার কথা। কেমিক্যালি যদি আপনি রাসায়নিক শক্তিকে যদি আপনি কনভার্ট করেন ফিজিক্সের সূত্র দিয়ে, আপনার আসে গাড়িটা 5 মিটার পার সেকেন্ড ত্বরণে 10 মিনিট চলবে, এবং ওই ত্বরণে যদি আপনি 10 মিনিট চলে ক্যালকুলেশন করে বের করলেন গাড়িটা 45 কিলোমিটার যাওয়ার কথা। কিন্তু বাস্তবে গাড়িটা গেল 35 কিলোমিটার, 10 কিলোমিটার হারায় গেল। এই যে হারাই গেল, এটাই হচ্ছে মানে কর্মদক্ষতার লস আর কি, যান্ত্রিক অপচয়, যান্ত্রিক লস। তাহলে কর্মদক্ষতাটা কি? আউটপুট হচ্ছে আমার 35 কিলোমিটার যেটা আমি পেয়েছি, আর ইনপুট হচ্ছে যে পরিমাণ শক্তি আমি প্রয়োগ করার কথা, প্রয়োগ করেছি যেটা। বাকি 10 কিলোমিটার ইঞ্জিনের ঘর্ষণের কারণে হোক বা যে কোনো ভাবে হোক, সিস্টেম লসে নাই হয়ে গেছে। এটা কি বলা হয়? কর্মদক্ষতার সূত্র। 35/45 × 100%, এটা হচ্ছে কর্মদক্ষতা। পৃথিবীর কোনোদিনই কর্মদক্ষতা 100 বেশি হইতে পারে না। আপনি তেল দিচ্ছেন, যেই তেল দিচ্ছেন সেটাতে যাওয়ার কথা 45 কিলো, চলে গেছে 50 কিলো, এরকম সম্ভব না। কিন্তু আমি প্রশ্ন করি যে এমন কি সম্ভব যে 45 কিলো যাওয়ার কথা একদম 100% ইফিসিয়েন্সি পেয়ে গেছি, আসলে একদম পুরোপুরি 45 কিলোই গেছে? এটা কি সম্ভব? না ভাই, এটা পসিবল না। কেন? লস হয়েছে মানে ভাই বিভিন্ন আমাদের ইতে। সবসময় ভাই কিছু না কিছু লস হয়, কোনোটাই 100%। ভাই কোনো কিছুই শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয় এই জন্য। না, এক রূপ থেকে রূপান্তর তো রূপান্তর হয় বলেই ভাই তো শক্তির কোনো কোনো ধ্বংস কিছুই ভাই হয় না। 100% না না, wait, ইফিসিয়েন্সিতে। wait, আমরা লাইনে চলে আসি। মাঝখানে তৃতীয় যেটা বলেছে, এই শক্তির কোনো ক্ষয় নেই বা ধ্বংস নেই, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে কনভার্ট। মানে যে পরিমাণ শক্তি আমি দিব রাসায়নিক শক্তি, সেটা যান্ত্রিক শক্তিতে কনভার্ট হবে পুরোটাই 100%। এটাই তো শক্তির নিত্যতা সূত্র বলছে, শক্তি কখনো হারায় যাবে না। তাহলে এখন রাহেন বলো, কেন হারাবে, কিভাবে হারাবে? ভাই আমি তো ওইটাই বললাম, যেমন একটা ইঞ্জিন মনে করেন যতটুকু কাজ করার ক্ষমতা, সে তো ততটুকু কাজ করার ক্ষমতা না, কারণ সেই ইঞ্জিনটা তার নিজের চালার জন্য তো অনেক শক্তি লাগবে, অনেক কিছু তার নিজের চলার জন্য তো মনে করেন এনার্জি লাগবে, এনার্জি লস হবে। মানে কোনো কিছুই ভাই 100% ইফিসিয়েন্সিতে কাজ করতে পারবে না। মানে আমি একটা ইনপুট দিলে তো ভাই মানে ওইটার উপর তো আর কি খরচ হবেই। মানে সে কি মানে তাপ গ্রহণ বা বর্জন ছাড়া বা এরকম কোনো কিছু ছাড়া কি করতে পারবে কোনো কিছু? রাইট। মানে ধরো আমাকে খাওয়ানো হলো 10 কেজি ভাত, আমার 10 কেজি ভাত খেয়ে আমার অনেক শক্তি হয়ে যাওয়ার কথা। আমি 50 কেজি, 10 কেজি ভাত খেয়ে হ্যাঁ, সেই শক্তি দিয়ে আমি কখনোই 50 কেজি তুলে ফেলতে পারবো না। আর কারণ ভাই ভাত যে খাইতেছি, ভাত খাইতেও তো একটা এনার্জি লাগে।
ভাত খাইতে একটা এনার্জি লাগতেছে, এনার্জি লাগতেছে, ভাত হজম করতে একটা এনার্জি লাগতেছে, এনার্জি টয়লেটে যাইতে আমার একটা এনার্জি লাগতেছে, তারপর আমার হার্টকে চালু রাখতে এনার্জি লাগতেছে, লাগতেছে। হার্টের মধ্যে এনার্জি লাগতেছে, ফুসফুস চলতে এনার্জি লাগতেছে, ব্রেন চলতে এনার্জি লাগতেছে। গাড়ির ক্ষেত্রে আমরা কল্পনা করি, গাড়ি যে আমি দিলাম, গাড়ির ইঞ্জিন যে চলতেছে, সে নিজে চলার জন্য তার নিজের সিলিন্ডার ঘোরার জন্য একটা শক্তি ক্ষয় হচ্ছে। তারপর বেয়ারিং যে ঘর্ষণ হচ্ছে, প্রতিটা ঘর্ষণে কিছু না কিছু শক্তি। আমরা লুব্রিকেন্ট কেন দিই বলেন তো? বলে যে ভালো লুব্রিকেন্ট ইউজ করলে জ্বালানি সেভ হয়, জ্বালানি অপচয় কমে। কারণ কি? কারণ লুব্রিকেন্টের কাজই হচ্ছে ঘর্ষণ কমায় দেওয়া, ঘর্ষণ অপচয়, ঘর্ষণ জনিত অপচয় রোধ করা। মানে ঘর্ষণ হবেই, অপচয় হবেই, কিন্তু সবগুলো শক্তি মানে আমার গেল 45 কিলোমিটার, ওই শক্তি প্লাস হচ্ছে যদি আমার ইঞ্জিনের ঘর্ষণের শক্তি, ইঞ্জিনের নিচে চলার শক্তি, বাতাসের বাধার শক্তি, চাকার সাথে মাটির ঘর্ষণের শক্তি, এই সবগুলো সব যদি বাদ এক একটা দিতে করে হবে। যোগ করি, তাহলে আবার 100% মিলে যাবে, তাহলে আবার ওই প্রদত্ত শক্তির সাথে মিলে যাবে। হ্যাঁ, এক সেকেন্ড, 1 মিনিট। ভাই ফেসবুকে কি ভাই কেউ লাইভে কি এখনো দেখতেছে? কয়জন দেখতেছে? আমি এতে আছি। সার্ভার কি অবস্থা, ক্লাস কেমন চলতেছে? ভালো ক্লাস হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। ক্যারি অন। তোমাদের কাছে কেমন লাগছে স্টুডেন্টরা, আমার প্রিয় ছাত্ররা? কোপ কোপ। আচ্ছা, তোমাদের ভালো লাগলে আমার সার্থকতা। ঠিক আছে, এটা একটা ভালো কথা বলেছি। রাইট, তোমার সামনে কেউ খারাপ খারাপ হইলেও কেউ খারাপ বলবে না, আবার ভাই সমস্যা নেই। ভাই সেমন্তি আপু আসছে, জয়েন করছে, এর জন্য হ্যাঁ, নেটের সমস্যা। ওকে, নো প্রবলেম। ধরে মাইক দিব, এর আগেও আমি ছিলাম, ঠিক আছে? ওকে, তোমরা ক্যারি অন। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? ক্ষমতা শেষ, কার্যদক্ষতা শেষ। ক্ষমতার একক, কোন নমিনাল একক নাই, ক্ষমতার একক হচ্ছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করা হয়। আমরা ফিজিক্সের বেসিক শিখলাম, এখন আমরা একটু বইয়ে শিখি, বইয়ে যাই। আমরা কিন্তু এখনো পড়া শুরু করি নাই ক্লাস, হ্যাঁ। বইয়ের তো আসলে পড়ানোর কিছু নাই, বইগুলো তো আপনারা এমনি জানেন, এমনি বুঝেন, বইয়ের আর পড়ানোর কি আছে, নিজেরা রিডিং করলেই বুঝেন। বইটা কোথায়? অশ্ব ক্ষমতাটা বাদ পড়ে গেছে। অক্ষমতা আসবো, এগুলা কোনো ব্যাপার না। আচ্ছা, আমরা লিখি বলের দ্বারা কাজ। বলের বিরুদ্ধে কাজ। সিঁড়ি দিয়ে ওঠা। ওঠা আর নামা, নামাটা হচ্ছে বলের দ্বারা কাজ, কারণ অভিকর্ষ আমাকে নিচের দিকে টানতেছে,
আর ওঠাটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ, কারণ অভিকর্ষণ টানতেছি নিচের দিকে, আমি তার উল্টা দিকে কাজ করছি। আচ্ছা, আচ্ছা, হর্স পাওয়ার লেখেন, অশ্ব ক্ষমতা লেখেন, হর্স পাওয়ার এটা কি? হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু 746 জুল। 1 হর্স পাওয়ার মানে 746, সরি জুল না, ক্ষমতার একক তো ওয়াট। ওয়াট, আচ্ছা, অর্থাৎ 1 সেকেন্ডে যদি 746 জুল কাজ কোন ইঞ্জিন করতে পারে, তাহলে তার ক্ষমতাকে বলা হয় 1 হর্স পাওয়ার। কেন? একটা ঘোড়া, এভারেজ লেভেলের ঘোড়া 1 সেকেন্ডে 746 ওয়াট কাজই করতে পারে। ভাই এই হর্স পাওয়ার এটা সাধারণত ওই যে মোটর কিনতে গেলে এটা বলে কত হর্স পাওয়ারের। মোটরগুলো হর্স পাওয়ার থাকে 10 ঘোড়া 20 ঘোড়া। একটা 20 ইঞ্জিন ঘোড়া, একটা নৌকা, আমার পিরোজপুর অফিসে আমি একটা নৌকা বানাইছিলাম, 3 লাখ টাকা দিছিল বাজেট, 3 লাখ টাকা দিয়ে একটা নৌকা বানাইছিলাম। ইঞ্জিনটার দাম ছিল 20,000 নাকি 30,000, 28,000 টাকার মতো। এটা ছিল 20 ঘোড়া, 20 হর্স পাওয়ার। তো বলছে আমার নৌকার যে ছোট নৌকা, স্টিলের নৌকা, এটা চালাইতে আমার 12 হর্স পাওয়ারই যথেষ্ট, হাইয়েস্ট 16 হর্স পাওয়ার লাগাইতে পারে। আমি বলছি না, আপনি 20 হর্স পাওয়ার লাগান। ইঞ্জিন ভালো থাকলে আমার 3 লাখ টাকার নৌকা, মেইন খরচটা যাবে আমার বডিতে। আমি যদি এখানে 10,000 টাকা খরচ বাড়তি করি, তাহলে আমার যদি এই ইঞ্জিনটা আমার 5 বছর বেশি টেকসই হবে, ইঞ্জিনের উপর লোড পড়বে কম। আর তাছাড়া যখন আমার ইমার্জেন্সি ইয়া দরকার পড়বে, সময় কম, দ্রুত যাইতে হবে, আমার আমার বোট দিয়ে অনেক সময় মোবাইল কোর্ট যাবে, ফিশারি ইয়া ধরবে, কি বলে মৎস্য অভিযান হবে, সুতরাং আমার বোটটা থাকতে হবে একটু স্পিড একটু বেশি থাকতে হবে, এভারেজ বোটে। এটাকে বলা হয় হর্স পাওয়ার। আমি বলেছি 20 ঘোড়া। আমি যদি তখন জিজ্ঞেস করতাম ঘোড়া কি, ধরেন আমি অফিসার, তথ্য অফিসার, আমি গেছি বোট বানাইতে, ওখানে যারা বোটের কাজ করে তারা সবাই শিক্ষিত লেবার। দোকানে গেছি, আমি দিকে বলি, আমরা বলতেছে স্যার কত ঘোড়া নিবে? 12 ঘোড়া নিলেই চলবো, বেশি নেবেন নাকি, 16 ঘোড়া নিবেন নাকি? আমি যদি জিজ্ঞেস করি ভাই ঘোড়া কি? তখন কইবো, তখন কি বলবে, বুঝছি এই মাল তো ঘোড়া জানে না, হর্স পাওয়ার ইঞ্জিনের ঘোড়া হিসেবে বুঝে না, তারা তার দাম জানবে কেমনে? তখন 30,000 টাকার মাল চায়, বলবে 40,000 টাকা। ঠিক আছে, আর আমি বলছি কি, আমি বলছি 12 ঘোড়া তো ঠিকই আছে, এই যে নৌকা, এই 30 ফুটের নৌকা চালাইতে আমার 12 গুলোই যথেষ্ট, কিন্তু বেশি ঘোড়া দিলে তো আমার লস নাই, তেল তো আর বেশি খায় না, তেল তো সমানই খায়, বরং লোডটা কম পড়বে, ইঞ্জিনটা বেশি দিন টিকবে, আর ইমার্জেন্সি স্পিডে যাওয়া যাবে। আপনি আমার 20 ঘোড়া দিয়ে দেন, 20 ঘোড়ার দাম সর্বনিম্ন কত রাখবেন এটা? যখন এই কথা বলছি, তখন তারা বুঝছে যে না, এই মাল তো ঘোড়া বুঝে। ঠিক আছে, এর সাথে পার্টিকুলার করা যাবে না। বুঝছেন? তা জীবনে বাঁচতে হলে জানতে হবে, ঘোড়া সম্পর্কে জানতে হবে। ইঞ্জিনিয়ারিং নলেজ জীবনের সব জায়গায় প্রতি পদক্ষেপে কাজে লাগতেছে। জানেন এই যে আমি আপনাদেরকে পড়াচ্ছি, কোর্স গুলা চালাচ্ছি, এখানে আমি ইঞ্জিনিয়ার না হলে যদি আমি অন্য সাবজেক্ট পড়তাম, আমি কিন্তু এতটা এফিশিয়েন্টলি কোর্স গুলা মেনটেন করতে পারতাম না। ইঞ্জিনিয়ারিং নলেজ জীবনের প্রতি জায়গায় কাজে লাগবে। হ্যাঁ ভাই, আসলে ভাই এর জন্য যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা অনেক সময় কিন্তু ভাই আর্টস কমার্স এদের পাত্তা দেয় না। আচ্ছা, বাকিদের প্রতি আমার পরামর্শ হলো সি ইউ নট ফর মাইন্ড, ওনাদেরকে খোঁজা দেওয়ার দরকার ছিল না। রায়হান, না ভাই, মানে আমি ওইটা বলতে চাইনি, মানে অনেকের কথা বলছি ভাই, অনেকে আছে এরকম টাইপের, আচ্ছা, মানে কনজারভেটিভ অনেক মাইন্ড। প্রকার, শক্তি অনেক প্রকার, গতি শক্তি, রাসায়নিক শক্তি, যান্ত্রিক এটাকে শক্তি। কনজারভেটিভ মাইন্ড বলে না, ওপিনিয়নেটেড এন্ড প্রেজুডিসড মাইন্ড বলে, কারণ তারা হচ্ছে বায়াসড। ইউ নো ইউ মানে সায়েন্সে থাকাটা ইটস আ গুড থিং, বাট হিউম্যান ইমোশনস না থাকলে তো আর আমরা হিউম্যান হইতাম না। এটা সবচেয়ে বড় একটা পয়েন্ট। আর সায়েন্টিস্টরা যে আরো একটা বিষয়, এখানে যারা কমার্স ব্যাকগ্রাউন্ড আছে তাদের উদ্দেশ্যে বলি, একটু কম তারা শুনতে এটাকে পাচ্ছি, বানায়
টাকা বানাই সেমন্ত আপু আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না, সেমন্তে আমরা বলতে আপনার পারি কথা যে শুনতে একটু পাচ্ছি কম। না। ইয়াজমা কি বলে তাসলিমা আপুর চেয়ে একটু একটু ভালো আছে তাও, তাসলিমা আপুর চেয়ে একটু ভালো আছে। না, সেমন্তে সাউন্ড কম, আপনি একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে বললেন সেমন্তে। স্যার এখন তো শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন বেটার। না স্যার, বলছিলাম যে ইস, ইঞ্জিনিয়ার এখন যারা এখন একদম পুরা ফাটাফাটি। এখন গোড়া বাইরে গেছে। হ্যাঁ সায়েন্সের স্টুডেন্ট যারা মনে করে যে অ্যাকচুয়ালি অন্য কমার্স বা আর্টস স্টুডেন্টদের সাথে অ্যাকচুয়ালি দে আর নট ট্যালেন্টেড অর এনিথিং, সো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, তারা যে কি বলছো কনজারভেটিভ মাইন্ড, তারা কনজারভেটিভ মাইন্ড না, তারা প্রেজুডিসড, মানে অন্ধকারাচ্ছন্নপূর্ণ বা ওই যে কুসংস্কারপূর্ণ তাদের মাইন্ড। কারণ যদি শুধুমাত্র সায়েন্সই থাকতো তাহলে মানুষের হিউম্যান ইমোশন কাজ করতো না। আর সায়েন্টিস্টদের যে এত 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 সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট, ওগুলোর টাকা কিন্তু ইনকাম করে ওই যে আবার কমার্সের যারা, তারা। তো সব ক্ষেত্রেই দরকার আছে, আর্টসেরও দরকার আছে, কমার্সেরও দরকার আছে, সায়েন্সেরও। আচ্ছা, কমার্সের বড় বড় কমার্স ফ্রেন্ড আছে ইঞ্জিনিয়ার, এটা কি জানেন? দেশের কমার্স চলে কি দিয়ে? টেক্সটাইল মিল দিয়ে। টেক্সটাইল মিল চালায় কারা? ইঞ্জিনিয়াররা। টেক্সটাইল মিলের মালিক কারা? আগে বাইরে যদি আমরা চিন্তা করি অন্য যারা আছে তা এখানেও আছে, বাট হ্যাঁ ওখানে ফর্মুলাটা কাজে লাগে, বাট একটা বিজনেস করার জন্য কি শুধু ফর্মুলাটাই যথেষ্ট? ওটার এক্সিকিউশনও তো দরকার আছে। কিন্তু যত যাই বলেন ইঞ্জিনিয়ারিং এটা হলো গিয়ে সিএ ভাই, যারা স্পেসিফিক্যালি যারা সিএ, তারা কি করতেছে? তারা তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, কিন্তু এটা কি খালি এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা আনা নেওয়া করতেছে এইসব আর কি। ও এগুলা কি খালি এগুলা CA এইটুকুই এইসব করায়? এগুলা ভুয়া জিনিস। সিএ পাস করতে পারে না বাংলাদেশে কেউ। মেইন ওরা প্রোডাকশনটা কোথা থেকে? মেইন প্রোডাকশন তো মেন প্রোডাকশন এই যে আপনি আপনারা মোবাইল সেট রাখছেন। চালাচ্ছেন, এই যে এত মোবাইল সেট এই সব হাবিজাবি টেকনোলজি, এগুলো কে, এগুলা কারা করতেছে? এখন এই যে লিখতেছো যে ক খ গ ঘ লিখতেছো, এবিসিডি লিখতেছো, ওইটা তো আবার লিঙ্গুইস্টরা আবিষ্কার করছে, নাহলে তো আর মুখের কথাও থাকতো না, ভাষাও না থাকতো না না। না, আমি লিঙ্গুইস্টের সাথে তুলনা করতেছি না, আমরা বলতেছি যারা কমার্স সায়েন্স না কমার্স বিশেষ করে আপনার কথাই বলতেছি। আপনার যেহেতু গায়ে লাগছে বোঝা গেছে যে না না, আপনি গায়ে আসলে লাগার কথা না, তোমার কথাটা আমি এই কারণে বলছি যে কনজারভেটিভ তারা কুসংস্কার আচ্ছন্ন। সবাই যে সবকিছুতে ভালো হবে দরকার নেই, বাট একজন ভালো দেখে যে সবকিছু হবে একটা দেশে কি খালি এজন্য? তাহলে কি ডাক্তারেরই সব পাওয়ার? ওই যে এখন যে ডাক্তার ম্যাজিস্ট্রেটের মধ্যে যে যুদ্ধটা লাগলো, তুমি কি বলবো ডাক্তার সায়েন্সিফিক তার পাওয়ার, ম্যাজিস্ট্রেসি করতেছে তার পাওয়ার নাই? না না না, হ্যাঁ বুঝতে পারছি ভাই, এটা নিয়ে অনেক তর্ক হয়ে যাবে গা। তার চেয়ে ভাই আমরা ক্লাসটা কন্টিনিউ করি। থাক ভাই, এটা নিয়ে আপনি হ্যাঁ, আমি বলছি কি রায়হানের আমার সাথে প্রত্যেক দিন একটা না একটা কিছু বাধাইতে হবে, তাইলে ওর রাতের ঘুম হবে না। ওর পেটে ভাত হজম হয় না, ওর আম আম যে খায় 5 কেজি ডেইলি, ওইটাও হজম হয় না। এই জন্য তো রায়হানের নাম হচ্ছে সি ইউ নট ফর মাইন্ড। এটা ভালো ছিল ভাই। হ্যাপি লাভ শ্রীমন্তী ম্যান, সি ইউ নট ফর মাইন্ড। স্যার আপনার কণ্ঠে সেই লাগছে। বিভব শক্তি একটা বিশেষ প্রকার শক্তি। বিভব শক্তিকে একটা স্থিতি শক্তি বলা হয় অনেক সময়, স্থিতি শক্তি। বিভব ইংরেজি কি বলেন তো? বিভব শক্তিকে প্রকাশ করা হয় এর প্রতীক কি? ইপি, এনার্জি অফ পটেনশিয়াল, মানে পটেনশিয়াল এনার্জি। পি ফর পটেনশিয়াল। পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল শব্দের অর্থ কি? বলে না, there are 30 students in my class but I see 6 students are very much potential. মানে কি? তারা অনেক বেশি সম্ভাবনাময়। পটেনশিয়াল শব্দের অর্থ হচ্ছে সম্ভাবনাময়। তাদের দ্বারা আমি কিছু আশা করতে পারি, তারা প্রিটি পাস ক্যাডার হবে এরকম। তার মানে এই যে বিভব শক্তি হচ্ছে এমন একটা শক্তি যেটা সঞ্চয় করে রাখছে। বলে না ইলেকট্রিক পটেনশিয়াল, ভোল্টেজ কত? ভোল্টেজ সঞ্চয় করে রাখছে, কানেকশন দিলেই সে বাতি জ্বলবে, ভোল্টেজ আছে। আর যদি ভোল্টেজ না থাকে, মানে ভোল্টেজ যদি 0 হয়, তাহলে কানেকশন দিলেও বাতি জ্বলবে না। তার মানে ভোল্টেজ বিভব শক্তি হচ্ছে এমন একটা শক্তি যা কাজ করার ক্ষমতা রাখে। ধরেন আমি এই যে কলমটাকে শূন্য থেকে এখানে তুলে ধরে রাখছি, তার মধ্যে বিভব শক্তি সঞ্চিত আছে। আমি যদি ছেড়ে দেই তাহলে কলমটা নিচে পড়তে থাকবে, আর এই পড়তে থাকবে মানেই কি? সে কাজ করছে, সে নিজে পড়ছে, এটা একটা কাজ। আমি যে লাফ দিয়েছি নিচে, এটা একটা কাজ। আমার ওজন 80 কেজি, আমি 80 কেজি বস্তুকে উপরে তুলেছি, এটা আমার কাজ। আমি যদি লাফ দিয়ে 5 ফুট উঠতে পারি, তাহলে বুঝতে হবে আমার বিভব শক্তি, আমার শক্তি 5 ফুট, 80 কেজি বস্তুকে 5 ফুট উপরে তোলার জন্য যথেষ্ট। তো ঠিক একই রকম এখানে যে বলেছে, এই বিভব শক্তি মানে কি?
কোন বস্তুর স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন করলে সে কাজ করার যে ক্ষমতা অর্জন করে, ক্ষমতা না, সামর্থ্য অর্জন করে, সেই শক্তিকেই বলা হয় বিভব শক্তি। যেমন ধরেন কোন বস্তুকে ভূমি থেকে শূন্যে তুলে ধরলে এটা তার মধ্যে বিভব শক্তি সঞ্চিত হয়, শূন্যে তুললেই বিভব শক্তি। একটা সূত্র আছে mgh, mgh, m কনস্ট্যান্ট, g কনস্ট্যান্ট, h কনস্ট্যান্ট না। এই যে এই কলমটা ভর m কনস্ট্যান্ট, কিন্তু g 9.8 অভিকর্ষত্বরণ কনস্ট্যান্ট, কিন্তু h কনস্ট্যান্ট না। আমি এইটুক তুললে, আমি এইটুকু তুললে এক প্রকার কাজ করতে পারে, এক পরিমাণ। বেশি তুললে আরো বেশি কাজ করতে পারবে, আরো বেশি তুললে আরো বেশি কাজ করতে পারবে, যত তুলবো তত বেশি কাজ করতে পারবে। এটা হচ্ছে বিভব শক্তি। গতি ওই শক্তি ভাই ওই এই এই পানি বিদ্যুৎ শক্তি তো ওই যে উচ্চতা বিভব শক্তিকে, পানির বিভব শক্তিকে কাজে লাগে এই তো ইয়া করা, ওই যে টারবাইন ঘুরাই যে পানির বিভব শক্তি কাজে লাগিয়ে টারবাইন কাজে ঘুরে লাগে, বিদ্যুৎ উৎপন্ন টারবাইন করা হয়। ঘুরে কিভাবে? বিদ্যুৎ উৎপন্ন করা। কিভাবে? পানি আছে উচ্চতায়, বাঁধ দিছি, এই হলো পাহাড়, চারদিকে পাহাড়, কাপ্তাই বাঁধ, এইখানে দিছি আমি বাঁধ, লম্বা একটা বাঁধ দিয়ে দিছি। এই নিচ দিয়ে কি করছি? ফ্লো করার জায়গা দিছি। এই ফ্লো হওয়ার জায়গার মধ্যে আমি কি করেছি? ফ্যান, পাংখা লাগাই দিছি, পাংখা, টারবাইন। পাংখাকে ইংলিশে বলা হয় টারবাইন। যখন এদিক দিয়ে পানি ফ্লো করছে প্রচন্ড স্পিডে, এই পর্যন্ত পানি মনে করেন প্রচুর উচ্চতা, যত বেশি উচ্চতা তত বেশি চাপ প্রয়োগ করবে, আর যত বেশি চাপ দিবে তত স্পিডে পানি ঘুরবে, যত স্পিডে পানি ঘুরবে তত স্পিডে টারবাইন ঘুরবে, তত বেশি কারেন্ট ঘুরবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই যে এখানে এই বিভব শক্তি কাজ করার সামর্থ্য অর্জন করছে পানি, এটাই বিভব শক্তি। গতি শক্তির একটা সূত্র আছে, এটাকে বলা হয় ইকে। ইকে মানে ফর কাইনেটিক এনার্জি, কাইনেটিক, কাইনেটিক্স অর্থ গতিবিদ্যা, আর স্ট্যাটিক্স অর্থ স্থিতিবিদ্যা। কাইনেটিক এনার্জি কি? একটা সূত্র আছে, ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার। এম মানে ভর, আপনারা জানেন, ওই ছকের মধ্যে দেখবেন। ভি মানে বেগ, এটাও আপনারা জানেন, ওই ছকের মধ্যে দেখবেন। হাফ ভর গুণন বেগের বর্গ। আচ্ছা, এই সূত্রগুলো মুখস্থ না করা করলেও চলবে, এগুলো মনে হয় না পরীক্ষা আসবে বলে। তারপরেও যদি আসতে পারে, যারা শিখবেন তারা উপকারে লাগবেন। লিখিত পরীক্ষা সূত্রগুলো কাজে লাগবে। আপনাকে বললো গতি শক্তি আর বিভব শক্তির পার্থক্য কি, আপনি মুখে মুখে বললেন কিন্তু সূত্র লিখলেন না, আপনাকে 5-এর মধ্যে 4 দিবে। তো যখন আপনি এই সূত্র সমীকরণ সহ লিখবেন, তখন এক্সামিনার কি স্যাটিসফাইড হয়ে যাবে। 5-এর মধ্যে পারলে আপনাকে 6 দিত, কিন্তু সে 6 দেওয়া যাবে না বলে বাড়তি 1 নম্বর পরের প্রশ্ন খারাপ হইলো, আপনাকে 1 নম্বর বাড়াই দিবে। ইমপ্রেশন বাড়াইতে এগুলো কাজে লাগবে। আচ্ছা, আমরা এবার আসি শক্তি রূপান্তর, পরের পৃষ্ঠায় আছে। শক্তি রূপান্তর পৃষ্ঠা কি? শক্তি নিত্যতা সূত্র, এটাকে আমি একটু আগে লিখেছিলাম, লিখে দিব, এটাকে বলেছিলাম লিখে দিব। না ভাই, এটা আমার মনে হয় সবারই মনে আছে নাকি? শক্তি নিত্যতা সূত্র বলেছিলাম, সেটা হচ্ছে শক্তির ধ্বংস নাই, শুধু রূপান্তর হয়। তাও লিখে দিই, শক্তি নিত্যতা সূত্র। নিত্যতা, এটাকে অনেক সময় সংরক্ষণশীলতা বলে। এটা কি? শক্তির ধ্বংস নেই, শুধু রূপান্তর সম্ভব। সরি, সৃষ্টি লিখতে ভুলে গেছি, সৃষ্টি বা ধ্বংস কোনোটাই নেই। একবার যে সৃষ্টি হয়েছে বিগ ব্যাং এর সময়, ওই সময় সব সৃষ্টি হয়ে গেছে, আর কোনো শক্তি সৃষ্টি হচ্ছে না। এই যে আমি এখন হাত দিয়ে লিখতেছি, এই শক্তি পাইছি কোথায়? বিগ ব্যাং এর সময় শক্তিটা সৃষ্টি হয়ে গেছে। এখন সূর্য থেকে কন্টিনিউয়াসলি শক্তি আসতেছে আমাদের দেহে। আচ্ছা ভাই, এটাই, সবাই বলে যে ভাই সূর্যের শক্তিতে ভিটামিন ডি আছে, এই কথাটা কি ঠিক? এটা ঠিক, এটা ঠিক আছে। ভাই এটা ভাইয়া, এটা ভাই ভিটামিন ভুল ডি ভাই। তো সূর্যের শক্তিতে থাকে না, মানুষের শরীরে থাকে, কিন্তু সূর্যের আলোর জন্য ওটা অ্যাক্টিভ হয়। আচ্ছা, হ্যাঁ, ভিটামিন ডি আমাদের বডিতে সংশ্লেষ হয়, এটা
ওই যে মেলানিন ওইটাই ভাই, এটা অনেকেই ভাই এটা বলে ভাই যে সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে, এটা একদম ফালতু কথা ভাই। সেটা আমি বুঝি নাই। বুঝতে পারছি ভাই, মানে কি এটা ভাই অনেকেই, মানে আমি অনেকেই জিজ্ঞেস করছি, ওই বলে হ্যাঁ ভাই ভিটামিন ডি থাকে, ভিটামিন ডি, আসলে কিন্তু তা না ভাই, আমাদের ভিটামিন ডি টা নিষ্ক্রিয় অবস্থায় আমাদের দেহে থাকে, সো ওটা সূর্যের আলো পাইলে ওটা সক্রিয় হয়। এক মিনিট, আমি একটু তোমরা সাইলেন্ট থাকো। সার্ভার ক্লাস কি শেষ? ওকে, তোমরা একটু ইয়ে করো, ক্লাস শেষ হলে আমাকে ডাক দিও, আমিও ক্লাসে আছি, আমাকে ডাক দিও। ওকে, আচ্ছা, ভাই ক্র্যাশ বলছিলাম করছে, কি ক্লাস হচ্ছে? বায়োলজি ক্লাস হচ্ছে। ও কোথায় ছিলাম আমরা? নিত্যতার সূত্র শেষ করছেন। ভাই নিত্য, শক্তির নিত্য শেষ করছি। হ্যাঁ ভাই। শক্তির রূপান্তর, এটা আপনারা কমন সেন্স থেকে ইয়ে করবেন, এটা বইয়ে যেগুলো লেখা আছে এগুলা রিডিং করে নেবেন, এমনি বুঝবেন, না বোঝার কিছু নাই। যেমন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমি কারেন্টের সুইচ দিলে পাখা ঘুরে, পাখা ঘোরাটা কি শক্তি? যান্ত্রিক শক্তি। যেখানেই কোনো কিছু মুভ হয়, জায়গা চেঞ্জ হয়, মনে রাখবেন সেটাই যান্ত্রিক শক্তি। এই যে আমি হাত দিয়ে লিখতেছি, কি হচ্ছে বলেন তো? আমার মানুষের দেহে থাকে রাসায়নিক শক্তি, হাত দিয়ে লিখতেছি, আমার রাসায়নিক শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আমি তালি দিয়েছি, কি হয়েছে বলেন তো? আমার রাসায়নিক শক্তিটা প্রথমে যান্ত্রিক শক্তিতে কনভার্ট হয়েছে, যখন হাত দুটো লেগে গেছে তখন কি হয়েছে? শব্দ শক্তিতে কনভার্ট হয়েছে এবং তাপ শক্তিতে কনভার্ট হয়েছে। ঘর্ষণ হলে কি? ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। আচ্ছা বলেন তো, ঘর্ষণের ফলে কি কনভার্ট হয়? ঘর্ষণের ফলে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এনি কোশ্চেন? বাল্ব জ্বললে কি হয়? ইলেকট্রিক এনার্জি ভাই শব্দ শক্তি তো রূপান্তরিত হয়, হইতে পারে। আমরা যখন না, ঘষি সেই তখন তো ঘর্ষণে আওয়াজ শব্দ হয়। হয়। হ্যাঁ, যে ঘর্ষণে শব্দ হয় সেই ঘর্ষণে হ্যাঁ তার শব্দ শক্তি রূপান্তরিত হয়। আর সাইলেন্ট ঘর্ষণ হলে শব্দ শক্তি হয় না। আচ্ছা, তারপর আমি যদি বলি লাইট জ্বললে কি হয়? ইলেকট্রিক্যাল এনার্জি শক্তিতে রূপান্তরিত হয়। আলো এবং তাপ দুইটাই। হ্যাঁ, আলো এবং তাপ। ব্যতিক্রম বলি, কমন যেগুলো কমন, এগুলো আমি বলবো না, এগুলো তোমরা রিডিং করে নিবা। আমি ব্যতিক্রম গুলো বলি। স্যার ওই যে জেনারেটর আছে না, কিসের সাহায্যে যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়, ওগুলা মনে থাকে না স্যার, ওটা সহজ কোনো আর আমি পদ্ধতি। লিখে দিচ্ছি, দেখো। মোটর, মোটরের কাজ কি? মোটর বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিকে কনভার্ট করে, মানে যা ইলেকট্রিসিটিকে অন্য কিছুকে ঘোরায় তাকে বলা হয় মোটর। আর যা ঘোরানোর ফলে বিদ্যুৎ উৎপন্ন করে সেটাকে বলা হয় ডায়নামো। জেনারেটর দুইটাই, এরা হচ্ছে কি যান্ত্রিক থেকে বিদ্যুৎ। আচ্ছা, এই দুটোর পার্থক্য কি? একটা হচ্ছে ডিসি, একটা হচ্ছে এসি। ডিসি আর এসি কি ডিরেক্ট কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। এটা আমরা ইলেকট্রিকের চ্যাপ্টারে পড়বো, এখন আমরা এটা না ঢুকি। তবে একটা জিনিস আমার বলে রাখা দরকার, যে জলবিদ্যুতে যে এই যে টারবাইন ঘুরে হোক বা যেভাবেই হোক, জলবিদ্যুতে পানির বিভব শক্তি কনভার্ট হয় কিসে? বিদ্যুৎ শক্তিতে, প্রথমে পানির গতি শক্তি, পানির গতি শক্তি, তারপরে বিভব শক্তি, এই গতি শক্তি কনভার্ট হয় কিসে? টারবাইন ঘুরে, টারবাইন যান্ত্রিক। এই টারবাইনের যান্ত্রিক শক্তি। টারবাইনের যান্ত্রিক শক্তি কিসে কনভার্ট হয়? বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি। এই যে কনভার্সনটা হইলো, এটা কিভাবে হইলো? আমার জিনিস বললে কারেন্ট আসবে কোথা থেকে? আমি যদি এই কলমটাকে ঘুরাই, কারেন্ট উৎপন্ন হবে। এই যে ডায়নামো বা জেনারেটর ফিট করা থাকে, এই ডায়নামো বা জেনারেটরের কাজ কি?
ওখানে একটা চুম্বক থাকে ফিক্স, তার চারদিকে একটা লোহা এবং তামার মিশ্রণ অ্যালয় ঘুরে, সংকর ধাতু ঘুরে, ঘুরলে যখন চুম্বক এবং লোহার মধ্যে আপেক্ষিক গতি উৎপন্ন হয় তখনই এখানে কারেন্ট উৎপন্ন হয়। এটাকে বলা হয় তাড়িৎ চুম্বক আবেশ। তোমরা এইচএসসি তে পড়তে পারো, এখানে আমরা লিখে রাখতে পারি এটা তাড়িৎ চুম্বক আবেশের মাধ্যমে। তাড়িৎ চুম্বক আবেশ, ফাইন। আচ্ছা, আরেকটা জিনিস আমার জানা দরকার, সেটা কি আইনস্টাইন 1905 সালে, এই 41 মধ্যে আসছে, আইনস্টাইন 1905 সালে কি জন্য নোবেল পুরস্কার পান? ফটোতড়িৎ ক্রিয়ার জন্য, আবিষ্কারের জন্য। ফটোতড়িৎ ক্রিয়া এটা কি? স্যার এটা কি E ইকুয়াল এমসি স্কয়ারের সূত্রটা আসবে এখানে? এটা হচ্ছে যখন এটা কোথায় ব্যবহৃত হয়? সোলার। সোলার এর কাজ কি? ফটোতড়িৎ ক্রিয়ার কি হয়, কি ঘটে? আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। সোলারে কি ঘটে? আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। যখন এখানে আলো এসে পড়ে, ফোটন, আলো মানে কি? ফোটন। আলোর কণার নাম কি? ফোটন, এক গ্রুপ অফ পার্টিকেল। এই যে একটা অণু আছে, এই অণু থেকে ইলেকট্রন নিক্ষেপ হবে। সব পদার্থ থেকে হবে না, বিশেষ কিছু ফটোইলেকট্রিক ফটোসেনসিটিভ প্লেট আছে, অর্ধপরিবাহীর তৈরি ফটোসেনসিটিভ প্লেট। এখানে যখন কারেন্ট এসে পড়বে তখন সেখান থেকে ইলেকট্রন নির্গত হবে। সেই যে ইলেকট্রন, অনেকগুলো ইলেকট্রন নির্গত হইলো, এই সবগুলো ইলেকট্রনকে যখন আমি বায়াস করে দিতে পারবো, আইসিটি তে পড়াইছে না স্যার, বায়াস করা বা বাস করা, এই ইলেকট্রনের একটা কন্টিনিউয়াস প্রবাহ পাবো। এটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। কারো কোনো প্রশ্ন? আচ্ছা, ও কর্মদক্ষতা বইয়ে আছে দেখা যায়। আচ্ছা, করে নেবে কি জিনিস, এগুলো আমি ব্যাখ্যা করেছি। আর যে এমসিকিউ কোশ্চেন গুলো আছে না, এগুলো আপনারা রিড করে নেবেন। কোনোটা যদি না বুঝেন বা কোনো কনফিউশন যদি হয় আমাকে জিজ্ঞেস করবেন। ও শেষ তো অধ্যায়। আমি উত্থাপন করতে চাই। কি? আপনি একটা বিজ্ঞানের উপর বই লিখছেন স্যার, আমরা সবাই একটা ভালো বই চাই যেটাতে গোঁজামিল দেয়া নাই। সময় পাচ্ছি না তো ভাই, অনেক সময় দরকার। কারণ ভবিষ্যতে আমাদের যারা পড়তে আসবে তাদেরও এরকম সমস্যাই হবে। হ্যাঁ, বইয়ে আসলে অনেক ঘাটতি আছে, আমি দেখলাম এই বইয়ে আসলে অনেক জায়গায় গোঁজামিল দেওয়া এবং অনেক কিছু দেওয়া নাই। যেগুলো সবাই পারে এগুলো দিয়ে ঘোরায় রাখছে, কিন্তু যেগুলো পারে না ওগুলো ইগনোর করে গেছে, স্কিপ করে গেছে। ভাই এখন দেখলাম যে এখনকার যে কোশ্চেনের মান এখন কিন্তু ভাই অনেক স্ট্যান্ডার্ড হয়েছে, এখন আর গুজা মিলে চলবে না। এখন একদম বেসিক ক্লিয়ার ছাড়া কোশ্চেন অ্যান্সার করা টাফ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে টোটাল ক্লাসের কোনো কোশ্চেন আছে বা কোনো কোথাও কোনো কিছু বলার আছে? স্যার ফটোতড়িৎ ক্রিয়াটা একটু বলবেন? ফটোতড়িৎ ক্রিয়াটা ওই যে প্লেটের উপর ফোটন পরে ইলেকট্রন গুলা নির্গত হচ্ছে, পরে গিয়ে রিভ্যালেন্স হচ্ছে। হ্যাঁ, মানে কোনো পদার্থের ওই ফটোসেনসিটিভ পদার্থের ইয়ের মধ্যে পরমাণুর উপর যখন আলো এসে পড়ে তখন সেই আলো কি করে, এই পরমাণুকে বাধ্য করে ইলেকট্রনকে নিক্ষেপ করতে। ইলেকট্রন কিভাবে থাকে? এই যে পরমাণু আছে, পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এতে প্রোটন এবং নিউট্রন, আর চারদিকে কক্ষপথের মধ্যে ইলেকট্রন ঘুরতে থাকে, তাই না? এখানে আছে একটা ইলেকট্রন ডি মাইনাস, এখানে আরেকটা ইলেকট্রন ই মাইনাস। সর্বশেষ স্তর ইলেকট্রন গুলো থাকে, এরা লুজ, এরা কেন্দ্র থেকে অনেক দূরে, যার ফলে এই কেন্দ্রের সাথে সবচেয়ে বহিঃস্তরের ইলেকট্রনের আকর্ষণ কম থাকে, লুজ বন্ধন থাকে, দুর্বল বন্ধন।
এখানে যখন আলোক রশ্মি এসে পড়ে, ফোটন, আলোক তরঙ্গ, এরকম আলোক তরঙ্গ যেভাবে এসে পড়ে, ফোটন যখন এসে পড়ে তখন সে ধাক্কা দিয়ে এই ইলেকট্রনটাকে সরাই দেয়, বাইরে বের করে দেয়, ইলেকট্রনটা ছিটকে যায়। এই ছিটকে যাওয়া ইলেকট্রনটাকে যদি আমরা কোনো তারের মাধ্যমে সরবরাহ করতে পারি, তাহলে সেই ইলেকট্রনটা প্রবাহিত হয় তারের মধ্য দিয়ে। আর তারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া মানেই তো ইলেকট্রিসিটি প্রবাহিত হওয়া। ইলেকট্রিসিটি মানে কি বলেন তো? কারেন্ট প্রবাহিত হয় মানে কি বলেন তো? তারের ভিতর দিয়ে ইলেকট্রন যাচ্ছে, এটি তো ইলেকট্রিসিটি। কি কি বোঝাবো বুঝি না, এর বেশি কি বলবো? আমাকে স্পেসিফিক্যালি প্রশ্ন করেন, আর কি বলবো? হ্যাঁ ভাই, এগুলো আমরা ভাই ডিটেলস পড়ছিলাম, মানে সায়েন্সে আর কি, যারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা আরো অনেক ডিটেলস পড়ছে। ফটোগ্রাফি কি কোথাও ছিল আমাদের? এসএসসি না ভাই, এইচএসসি তে ছিল। এজিসি তো ফটোগ্রাফি ছিল বলে মনে পড়ছে না। হ্যাঁ ভাই, ছিল ভাই। আরেকচুম্বক আবেশ আছে ভাই ছিল ভাই। ফটোগ্রাফি আমি বলি ভাই, আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টারের মধ্যে ছিল ভাই, ওই যে আপেক্ষিক গতি, আপেক্ষিক তত্ত্ব যে আছে না, ওইখানে এটা ছিল। E equals to h nu, E equals to h nu। হ্যাঁ, ওখানে ওটা ছিল, প্লাঙ্কের ধ্রুবকের মধ্যে। ওই যে সূচন কম্পাঙ্ক, সূচন তরঙ্গ দৈর্ঘ্য, রাইট, মনে পড়েছে। ওখানে ছিল। ওখানে আরো ডিটেলস ছিল, তো ডিটেলস আসবে ওগুলো দরকার নাই, ওগুলো বিসিএস আসবে না, এত এগুলো ডিটেলস বারবার আসবে না। হ্যাঁ ভাই, এগুলো দিলে কেউ নিতে পারবে না, সবার মাথার উপর দিয়ে যাবে, এগুলো আনা দরকার নাই, আসবেও না পরীক্ষা। তাহলে শেষ, আমরা নেক্সট ক্লাসে পড়বো, নেক্সট ক্লাসে আমরা বায়োলজি পড়বো। অনেকদিন হ্যাঁ ভাই, একটু বায়োলজি ভাই, একটু বায়োলজি লাগবে ভাই, বায়োলজি একদম ড্যাম ড্যাম হয়ে যাচ্ছে ভাই। ওকে, নেক্সট ক্লাসে আমরা বায়োলজি পড়বো, প্রবলেম। তাহলে সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সি ইউ নট ফর মাইন্ড। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।